দেশের পার্শ্ববর্তী ভারতের প্রদেশ পশ্চিমবঙ্গে এই প্রথম বিজেপি সরকার গঠন করেছে। বাংলাদেশ বিদ্বেষী হিসেবে পরিচিত প্রচণ্ড পরিমাণ সাম্প্রদায়িক একজন মানুষ শুভেন্দু অধিকারী, যিনি একেবারে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন। বিষয়টি নিয়ে একটু ছোট করে আলোচনা করব। তার আগে একেবারে শুরু করি শরীফুজ্জামান শরীফ আপনাকে দিয়ে। আসলে পুরো বিষয়টা বলবার পরে আসলে আপনার জায়গা থেকে আপনি কি মনে করেন যে বর্তমান বাস্তবতায় রাষ্ট্র আসলে কোন দিকে যাচ্ছে? জুলাই আমাদের একটা অঙ্গীকার, প্রত্যাশা, এগুলো সব কিছুই ছিল। জুলাইয়ের পেছনে কি ছিল, কারা ছিল, এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, কিন্তু প্রকাশ্যে মানুষের একটা পরিবর্তনের স্বপ্ন ছিল জুলাইয়ে, এবং পরিবর্তন প্রত্যাশী মানুষ তারা স্ব-উদ্যোগে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা নেমে এসেছিল। এবং আশা ছিল যে এর ভেতর থেকে অনেকগুলো জায়গায় আমরা শতভাগ পরিবর্তনটা আনতে পারবো না, কিন্তু কোনো কোনো জায়গায় আমাদের পরিবর্তনটা আসবে। কিন্তু দেখা গেছে যে সেই স্বপ্নগুলো দিন যতই যাচ্ছে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক, আমাদের রাজনৈতিক সংস্কৃতি প্রায় প্রতিটি জায়গায় আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি এবং বাধাপ্রাপ্ত হচ্ছি। জুলাইয়ের আগে আরেকটা অভ্যুত্থান হয়েছিল 1990 সালে, এবং সেই অভ্যুত্থানে কতগুলো প্রতিশ্রুতি ছিল, কিন্তু সেই প্রতিশ্রুতির জায়গাটা আজকে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় এসেছিলেন এবং তাদের হাতে মানুষ যে বিশ্বাসের দণ্ডটা তুলে দিয়েছিল অনেকগুলো জায়গায় সেটি পূরণ হয়নি। 90-এর গণঅভ্যুত্থানটা এবার যেমনিভাবে সর্বশেষ শহীদ মিনারে এক দফার ঘোষণা, আবার 90-এর গণঅভ্যুত্থানটা গড়ে উঠেছিল সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফার উপরে ভিত্তি করে। কিন্তু দেখা গেছে ক্ষমতায় বিএনপি আসার পর তারা সেই 10 দফা বেমালুম ভুলে গেছেন এবং বলেছেন 10 দফায় কি আছে আমাদের মনেই নেই। এবং তার ভেতর থেকে আমাদের রাষ্ট্র, আমাদের সরকারটা অনেকটা পথ হারিয়েছিল, এবং তারপরে অনেকগুলো দুঃখজনক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো আজকে হয়তো অনেকেই বিএনপির ভয়ে অথবা সামাজিক চাপের কারণে অনেকগুলো দুঃখজনক ঘটনা হয়তো সামনে আনে না বা আনতে চায় না। আমাদের এখানে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকগুলো জায়গায় আমরা আপোষ করি, ভুলে যাই, অথবা কোনো না কোনোভাবে তাদের সাথে একটা সংযোগ রক্ষা করার চেষ্টা করি। আপনি খেয়াল করে দেখবেন আজকে মিডিয়াগুলো গত 2 বছর আগে, 3 বছর আগে, 5 বছর আগে শেখ হাসিনা কী রঙের শাড়ি পরেছেন, কোথা থেকে শাড়িটা এনেছেন, তার শাড়িটার সাথে মতিয়া চৌধুরীর শাড়ির সামঞ্জস্য কতটুকু, রেহেনার সাথে শাড়ির পার্থক্য কতটুকু, এই ধরনের গাল গল্প মিডিয়াতে আসতো। আজকেও আপনি বলেন তো, সত্যি মিডিয়া কি সেই জায়গা থেকে বেরিয়েছে? অন্ততপক্ষে একটা জায়গায় শরীফ একটা জায়গায় বলতে পারে কি, গণমাধ্যমে একটা সময় আমরাই তো কাজ করেছি, আপনিও দেখেছেন, যেই চাপটা ছিল সেই চাপটা এখন নেই। একটা বিষয়। 2 নম্বর বিষয়, আমরা যদি নিজেরা গিয়ে দলীয় আমি ওই জায়গাটা আসছি আর কি, সেটা তো ভিন্ন হিসেবে। আমি ওই জায়গাটা আসছি। একটা চাপ ছিল রাস্তার থেকে চাপ, সেনাবাহিনীর চাপ, ক্যান্টনমেন্টের চাপ, কচুক্ষেতের চাপ, অথবা প্রধানমন্ত্রীর প্রেস উইং এর চাপ। তো ওই চাপটা দেওয়ার জন্য একটা ফোন করতে হতো, ফোন করে তো চাপটা দিত। হ্যাঁ, তো এখন ফোনের বিলটাও লাগে না। আমি স্বতঃস্ফূর্ত হয়ে, স্বপ্রণোদিত হয়ে আমি নিজেই ওই রেস্ট্রিকশনটা দিচ্ছি। তাহলে লাভটা কি হলো? লাভটা হলো আগে কচুক্ষেত থেকে ফোন যে আসতো, এখন ফোনের বিলটা লাগছে না। আমি হাউসগুলোর থেকে আমার কাছে মনে হয় না যে এখন পর্যন্ত ওই মন্তব্য করার সময় এসেছে। এরই মধ্যেই সরকারের অনেক মন্ত্রীকে নিয়ে রিপোর্ট করে ফেলেছে। এই কারণে আসছি গতকালকে চট্টগ্রামে 2টো পক্ষের মধ্যে সংঘর্ষ হয়ে একজন মারা গেছে। কোনো মিডিয়া বলে নাই যে কারা, বলছে বিবাদমান 2টি পক্ষ। কারা? মিডিয়াকে কি নিষেধ করেছে? না, মিডিয়া সেলফ সেন্সরশিপ আরোপ করেছে। এটা আমি শুধু মিডিয়ার কথা বললাম। আপনি শাসন ব্যবস্থায় দেখেন, গত ডিসি সম্মেলন শেষ হলো, আমাদের প্রধানমন্ত্রী ডিসিদেরকে বললেন যেখানে যাকে দায়িত্ব দিব সেখানে দায়িত্ব পালন করতে হবে। তার মানে হলো এখন ডিসি সাহেবরা তারা সরকারি চাকরি করলেও ভেতরে ভেতরে তারা এখন এসে বলছে আমরা তো বিএনপি করতাম, 17 বছর আমরা নির্যাতিত হয়েছি। অর্থাৎ সেই আগের আমলে যে ধরনের প্রশাসনকে এক শ্রেণীর মানুষ আওয়ামী আলখেল্লা পরে
প্রশাসন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, সেটা পুলিশ প্রশাসন বলেন, সেটি আপনি সিভিল ব্যুরোক্রেসি বলেন, সেই জায়গাটার পথে কি আমরা যাচ্ছি না? আমরা যাচ্ছি তো। আপনি পুলিশের যে আচরণগত পরিবর্তনের কথা বলছেন, পুলিশের আচরণের কতটুকু পরিবর্তন হয়েছে? নেগোসিয়েশনের জন্য পুলিশ টেলিফোনে আলাপ করছে, সেই আলাপ কি ফাঁস হয়ে যাচ্ছে না? ফাঁস হয়ে যাচ্ছে। তো আপনি রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবেন, আমি সেটি মনে করি। কিন্তু সেই 15 বছরের সাথে 2 মাসের পার্থক্য আমি কোনোভাবেই করব না, তুলনা আমি কোনোভাবেই করব না। কিন্তু প্রবণতা কি দেখেন? প্রবণতাটা আমি যেটা দেখছি, প্রবণতাটা হচ্ছে ওই যে আজকে সম্ভবত প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সহকর্মীদের সাথে একটা বৈঠক করছেন, বিএনপির 3টি অঙ্গ সংগঠনের। আমি যেটা দেখতে পাচ্ছি, রাজনীতির মধ্যে, সংগঠনের মধ্যে যে রাজনৈতিক চর্চাটা, সংস্কৃতির যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা তো আমার কাছে প্রত্যাশিত ছিল যে কমিটির ভেতর থেকে, সম্মেলনের ভেতর থেকে যুব দলের কমিটি হবে, সম্মেলনের ভেতর থেকে কৃষক দলের কমিটি হবে, শ্রমিক দলের কমিটি হবে। কিন্তু বিএনপির প্রধান হিসেবে উনি বসতেই তো পারেন। অবশ্যই বসতে পারেন, অবশ্যই বসতে পারেন। জেলা পর্যায়ে আপনি যে কমিটিগুলো দেখছেন, ঢাকা থেকে যে কমিটি ঘোষণা করা হচ্ছে, কোথায় বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছিল, তিনি কোন স্বেচ্ছাসেবক লীগের কমিটির মধ্যে ঢুকেছেন। ওখানে যদি সম্মেলনটা হতো, তাহলে এই লোকের পক্ষে সেখানে আসা সম্ভব ছিল না। ছাত্রলীগ বলা হতো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, অথচ সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনা গিয়ে বললেন, আজ থেকে কাকে কাকে, সাদ্দাম আর কাকে, 2 জনকে বিদায় করে দিলাম, আর 2 জন লেখক ভট্টাচার্য আর কাকে যেন আমি প্রমোশন দিয়ে তাকে প্রেসিডেন্ট করে দিলাম, সেক্রেটারি করে দিলাম। তো রাজনৈতিক সংগঠনে এই যে চর্চাটা, না, আমি সেই আমি চর্চাটা- একটা বিষয় একটু জানবার জন্য, আসলে কি আপনি মানে এখনকার প্রধানমন্ত্রী যিনি আছেন, তার চলাফেরা থেকে শুরু করে তার এক্সপ্রেশন, সাধারণ মানুষের সঙ্গে মিশবার যে একটা আকাঙ্ক্ষা, নিয়মিত সচিবালয়ে গিয়ে অফিস করা, এগুলো কি আপনি মনে করেন? অবশ্যই ইতিবাচক, ইতিবাচক। অবশ্যই ইতিবাচক। রাজনীতিতে কতগুলো সংস্কৃতির, ব্যক্তির, এগুলো হলো ব্যক্তির আচরণগত পরিবর্তন। এটা ব্যক্তির আচরণগত পরিবর্তন। আপনার যে পলিসি আছে, আপনার যে স্ট্যাটিস্টিক্স আছে আপনার কাছে, আপনার যে স্ট্র্যাটেজি আছে, সেগুলোর পরিবর্তন কি আমি দেখতে পাচ্ছি? এখন পর্যন্ত পাচ্ছি না, এখন পর্যন্ত পাচ্ছি না। তার পুরো দলটা, তার প্রধানমন্ত্রী, তার দলের প্রধান যে বার্তাটা দিতে চাইছেন, আপনি কি পুরো দলের মধ্যে সেই বার্তার প্রতিফলন আমি দেখতে পাচ্ছি না। কেউ কেউ নিজেকে হয়তো সংযত করছেন ভয়ে, যে প্রধানমন্ত্রী হয়তো ধমকাবেন ডেকে এনে, কারণ তিনি এই করার চেষ্টা করছেন, আমি সেটি করছি না। কিন্তু আপনি গ্রাসরুটের দিকে যান, যত নিচের দিকে যান, তত আপনি দেখতে পাবেন। গত পরশুদিন দেখলাম বগুড়াতে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হবে। প্রথমত আমার প্রশ্ন হলো যে ঢাকার এত কাছে একটা আন্তর্জাতিক বিমানবন্দর বানানোর প্রয়োজন আছে কিনা, 1। 2 নম্বরে হচ্ছে সেখানে বিমানমন্ত্রী, বিমান প্রতিমন্ত্রী, বিমান বাহিনীর চিফ এবং বিমানের চেয়ারম্যান সবাই মিলে সেখানে গেছেন যে সেখানে একটা বিমানবন্দর হবে। কেন? একসময় বাংলাদেশের সবকিছু ছিল এই গোপালগঞ্জ কেন্দ্রিক। এসেনশিয়াল ড্রাগস, তারও ফ্যাক্টরিটা গোপালগঞ্জে করা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন, জানি ওটা। সব গোপালগঞ্জ কেন্দ্রিক। এখন সেটাকে ডাইভার্ট হয়ে সব বগুড়া কেন্দ্রিক। এটি কি প্রধানমন্ত্রীকে চাইছেন? তাদেরকে ওকে বলছেন যে তোমরা এটা 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 এসে বগুড়া এসে করো, আন্তর্জাতিক স্টেডিয়াম অমুক তমুক এগুলো করো না। এগুলো হচ্ছে এক ধরনের তেলবাজি, খুশি রাখার একটা আপনার কাছে আসবো।